হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি যে আমরা ম্যাথ পিওকি প্র্যাকটিস করছিলাম, তো আজকে হবে আমাদের 19শে মে 2026 শিফট 3। তো আজকের প্রথম কোশ্চিন দেখো, প্রথমে সরলটা রয়েছে। তো আমরা একদিক থেকে লিখে দেবো 84 বিয়োগ 56 যোগ, এটাকে গুণ করে নাও 39 দুয়ে, এটা যদি গুণ করতে যাও তাহলে কত হবে 78 বিয়োগ 31 আর 16 কত হবে 47। ঠিক আছে, এবার এই দুটোকে বিয়োগ করো, এই দুটোকে আর এই দুটোকে বিয়োগ করে নাও। 14 থেকে 6 বাদ হচ্ছে 8, আর 7 থেকে 5 বাদ হচ্ছে 2, আর এদিকে 8 থেকে 7 বাদে 1, 7 থেকে 4 বাদ 3। 28 আর 31 যদি যোগ করো তাহলে 8 একে 9 আর 3 2 5, 59। অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে দেখো আবার একটা সরল রয়েছে, তো লিখে দাও এটাকেও 93 মাইনাস 28 প্লাস 19 প্লাস, এটা যদি ভাগ করে তাহলে কত হবে 21 যোগ 33 বিয়োগ 17 যোগ 26। ঠিক আছে, আচ্ছা, যোগগুলোকে একসঙ্গে করে নাও আর বিয়োগগুলোকে একসঙ্গে করে নাও, তাহলে সুবিধা হবে। এ দুটো বিয়োগকে বাদ দাও আর বাকি যোগ করো। দেখো 3, আচ্ছা 93, 19, 21, 33, 26, এটি যদি আমরা যোগ করি তাহলে 9 3 12, 12 একে 13, 13 আর 3 16, 16 আর 6 কত হচ্ছে 16 আর 6 22, হাতে থাকলো 2, তাহলে 9 আর একে 10, 10 আর 2 12, 12 আর 3 15, 15 আর 2 17 আর 2 19, 192 বিয়োগ 28 বিয়োগ 17, তাই তো? তো 192 থেকে 28 বাদ দিলে 12 থেকে 8 বাদ 4, আর 8 থেকে 2 বাদ 6, 164 থেকে 17 বাদ, তো 14 থেকে 7 বাদ 7, 5 থেকে 1 বাদ 4 আর 1, 147 হচ্ছে অ্যান্সার, অপশন ডি। একটি গোলাকার বেলুন বাতাস দিয়ে পূর্ণ করতে যে সময় লাগে তা তার ব্যাসার্ধের ঘনফলের সাথে সরাসরি সমানুপাতিক। যদি 10 সেমি ব্যাসার্ধের একটি বেলুন পূর্ণ করতে 5 মিনিট সময় লাগে, তবে 20 সেমি ব্যাসার্ধের একটি বেলুন পূর্ণ করতে কত অতিরিক্ত সময় লাগবে? দেখো, এখানে একটা বেলুনের ব্যাসার্ধ হচ্ছে 10 সেমি, আর এটা বেলুনের ব্যাসার্ধ হচ্ছে 20 সেমি। ঠিক আছে, এটা যদি অনুপাত বের করে নাও, 0 0 কেটে যাবে, 1 আর 2 হয়ে যাবে। এগুলো হচ্ছে বেলুনের ব্যাসার্ধ বের হলো। আমরা যদি সময় বের করতে চাই তাহলে এখানে কি বলেছে, যে সময় লাগে তা হচ্ছে ব্যাসার্ধের ঘনফল, তাই তো? তো ব্যাসার্ধগুলোকে মানে 1 আর 2কে আমরা যদি ঘন করে দিই, মানে কিউব করে দিই, তো এগুলো হয়ে যাবে কি সময়। তাহলে 1 এর কিউব আর 2 এর কিউব, এটা হয়ে গেল কি সময়। তো এটা যদি কিউবে করি, 1 এর কিউব 1ই হবে আর 2 এর কিউব 8 হবে। তার মানে সময়ের অনুপাত হয়ে গেল 1 আর 8। কিন্তু এখানে সময় বলা হচ্ছে কত 5 মিনিট। তো এটা 1 মানে যদি 5 হয় তাহলে 8 মানে কত হবে, 1 মানে 5 হলে 8 মানে 40 হবে, 5 আর 40। অর্থাৎ প্রথম বেলুনটা যদি ফোলাতে 5 মিনিট সময় লাগে, তো দ্বিতীয় বেলুনটা ফোলাতে 40 মিনিট সময় লাগবে। ঠিক আছে, তাহলে এখানে বলেছে পূর্ণ করতে কত অতিরিক্ত টাইম লাগবে। 40 কিন্তু অ্যান্সার না, অতিরিক্ত কত, তো বেশি আর কত টাইম লাগছে, এটাতে 5 লাগছে, এটা 40 লাগছে, মানে 35 মিনিট বেশি লাগছে। অপশন সি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, একটি সংকর ধাতুতে টিন এবং তামার অনুপাত 5 আর 3, একটি দ্বিতীয় সংকর ধাতুতে টিন এবং তামার অনুপাত 3:1। 20 কেজি দ্বিতীয় সংকর ধাতুর সাথে প্রথম সংকর ধাতুর কত পরিমাণ মেশাতে হবে যাতে টিন এবং তামার অনুপাত 4:2 হবে, বিশিষ্ট একটি নতুন সংকর ধাতু তৈরি হয়? আচ্ছা দেখো, আমরা এখানে কি বলেছে 5 আর 3, ঠিক আছে, টিন আর তামা, তাই তো, এটা তামা। তো 20 কেজি সংকর ধাতুর সাথে প্রথম সংকর ধাতু, আচ্ছা 20 কেজি দ্বিতীয় সংকর ধাতুর সাথে, তো দ্বিতীয়টার অনুপাত হচ্ছে 3 আর 1। তো 20 কেজিতে যদি 3 আর 1 অনুপাতে টিন আর তামা থাকে, তাহলে অবশ্যই টিন 15 কেজি আছে আর তামা 5 কেজি আছে, টোটাল 20 কেজি হয়ে গেল। আর অনুপাত দেখো 3 আর 1 হয়ে যাবে। ঠিক আছে, 5 দিয়ে ভাগ করলে 3 আর 1 অনুপাতে 15 আর 5 হচ্ছে।
এটুকু বুঝতে পেরেছ? এবারে এটার সঙ্গে এখানে কিছু টিন মেশাবো আর এখানে কিছু তামা মেশাবো। এটা অনুপাতটা এই যে উপরের অনুপাত অনুযায়ী হবে, যাতে এটা যোগ করলে নতুন যেটা অনুপাত হবে সেটা 4 আর 2 হয়ে যাবে। ঠিক আছে? এবারে আমরা একটা জিনিস করতে পারি, অনুপাতগুলোকে গুণ করে করে বাড়াতে পারি। তো আমরা যদি নিচের অনুপাতটাকে গুণ করে দিই 10 দিয়ে, এটা 40 হয়ে যাবে, এটা 20 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে 15-র সঙ্গে আর কত যোগ করলে 40 হবে? 15-র সঙ্গে আর 25 যোগ করলে 40 হবে। আর 5-এর সঙ্গে কত যোগ করলে 20 হবে? 15 যোগ করলে। তাহলে আমরা দ্বিতীয় যদি প্রথম সংকর ধাতুটা যদি 25 কিলো টিন আর 15 কিলো হিসাবে যা হোক নিয়ে নাও একটু, যদি আমরা তামা নিই তাহলে এটা অনুপাত কি 5 আর 3 হচ্ছে? 5 আর 3, এটা 5 5, হ্যাঁ 5 আর 3 অনুপাত হয়ে যাচ্ছে 25 আর 15। ঠিক আছে? তাহলে আমাদের দ্বিতীয়টা কত টোটাল নিতে হচ্ছে? 25 আর 15 নিতে হচ্ছে, মানে টোটাল ধাতুটা হচ্ছে তাহলে 40 কিলো। 25 আর 15 যোগ করলে 40 হবে। অপশন সি হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এটা নিয়মে কিন্তু মানে কনসেপ্ট ক্লিয়ার থাকলেই হবে, তাহলে এটুকু বুঝতে পেরে যাবে। আর না হলে নতুন নিয়ম আছে, অন্যভাবে করবে, একটু একটু করে বের করে। ঠিক আছে? না বুঝতে পারলে আমাকে আবার টেলিগ্রাম বা কমেন্টে বলবে। একটি ট্রেন 4 ঘন্টা একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। যদি ট্রেনের গতিবেগ 20 কিলোমিটার পার ঘন্টা হ্রাস করা হয়, তবে একই দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির 5 ঘন্টা সময় লাগে। ট্রেনটির আসল গতিবেগ কত? দেখো, এখানে এটা প্রথম ট্রেন, এটা দ্বিতীয় ট্রেন, এটা হচ্ছে আসল গতি, এটা গতিবেগ, আর এটা হচ্ছে সময়। এটাকে প্রথম ট্রেন না করে আসল সময় করো, আর এটা হচ্ছে পরিবর্তিত। ঠিক আছে? বাস বুঝতে পারলেই হলো। তো প্রথমে গতিবেগ কত ছিল? প্রথমে গতিবেগ বলেনি না, প্রথমে সময় বলেছে। আচ্ছা দাঁড়াও, আমি একটু ভুল করলাম। সময় আর এটা হচ্ছে গতিবেগ, এটা হচ্ছে আসল আর এটা হচ্ছে পরিবর্তিতটা। ঠিক আছে? আচ্ছা দেখো, প্রথমে টাইম লাগছিল কত? 4 ঘন্টা। এখন টাইম লাগছে কত? 5 ঘন্টা। ঠিক আছে? তো একটা জিনিস মনে রাখবে যে সময়ের সাথে গতিবেগ সবসময় ব্যস্তানুপাতিক, মানে উল্টে যাবে। তাহলে গতিবেগ কত ছিল প্রথমে? 5, আর এখন গতিবেগ হচ্ছে 4। এবার বুঝতে পেরেছ? তাহলে আমরা কি পেলাম? যে গতিবেগ প্রথমে 5 ছিল, এখন গতিবেগ 4। তাহলে গতিবেগ কত কমানো হয়েছে? 1 কমানো হয়েছে, তাই তো? কিন্তু এখানে বলছে যে গতিবেগ 20 কমানো হয়েছে। তো 1-এর মানই হচ্ছে 20। তাহলে কি বলছে? প্রথম বা আসল গতিবেগ কত? আসল গতিবেগ কত? 5। তাহলে 5 মানে কত? 100। অপশান বি হচ্ছে অ্যান্সার। একদম ইজি অঙ্ক, এইটুকু বুঝতে পারলে হবে যে ব্যস্তানুপাতিক এটা। ঠিক আছে? নিচের কোনটি ক্ষুদ্রতম? আচ্ছা, ক্ষুদ্রতম বের করার জন্য আমাদের ভাগ করে করে দেখলে হয়ে যাবে। নাহলে আরেকটা বুদ্ধি আছে যে ডিফারেন্সটা দেখতে হবে। 13 আর 16 ডিফারেন্স কত? 3। 11 14 ডিফারেন্স 3। 15 আর 18 ডিফারেন্স 3। 8 আর 11 ডিফারেন্স 3। বাহ! যখন এরকম পেয়ে যাবে যে সবটার ডিফারেন্স সমান, তখন যেটার লব ছোট ওটাই ছোট, যেটা লব বড় ওটা বড়। তো আমাদের ছোট চেয়েছে, তো লব কোনটা ছোট? লব সব থেকে ছোট হচ্ছে এটা। 8 আর 11টা, 8টা ছোট সব থেকে। তো অপশান ডি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? দুটি ক্রমিক বিজোড় সংখ্যার বর্গের পার্থক্য হলো 80, সংখ্যা দুটির সমষ্টি কত? আচ্ছা দেখো, আগে একটা জিনিস বুঝে নাও যে দুটি ক্রমিক বিজোড় সংখ্যা যদি থাকে তো ওদের পার্থক্য কত হয়। আমি যদি ধরো যে আমি দুটো সংখ্যা নিলাম, একটা 19 আর একটা 21, ক্রমিক বিজোড় হচ্ছে এটা, মানে পরপর বিজোড়, মাঝের 20টা শুধু জোড় ছিল। তো এদের পার্থক্য কত? এদের পার্থক্য 2। তুমি যে কোনো ক্রমিক বিজোড় সংখ্যা যদি নাও, 17 আর 19 নাও, তাহলে পার্থক্য কত? 2। তার মানে ওদের পার্থক্য হচ্ছে 2। ঠিক আছে? তো আমাদের যোগফলটা বের করতে হবে। তো এটা মুছে দিলাম, পার্থক্য 2টা বুঝতে পেরে গেছো। এবার একটা জিনিস দেখো, এখানে কি বলেছে? বর্গের পার্থক্য। তো আমি একটা সংখ্যা যদি এ ধরি আর একটা যদি বি ধরি, তো এদের বর্গ হয়ে গেল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এদের পার্থক্য কত বলছে? 80। ঠিক আছে? এবারে এটাকে আমি সূত্রতে যদি করি, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সূত্রতে চলে আসে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সমান হচ্ছে 80।
এবারে আমরা একটা জিনিস কি পেলাম যে যে কোনো ক্রমিক বিজোড় সংখ্যার বিয়োগফল বা পার্থক্য ২ হয়। তো এখানে যে a মাইনাস বি অর্থাৎ পার্থক্য ২ এখানে এটা বসিয়ে দেবো, আর a প্লাস বি এটা আমরা এখানে লিখে দেবো। এটা গুণ চিহ্ন থাকবে ৮০। ঠিক আছে? তাহলে a প্লাস বি সমান ৮০ ভাজক ২, মানে ২ টাইপের এসে ভাগ হয়ে যাবে, তাহলে এটা কত ৪০। a প্লাস বি সমান হচ্ছে ৪০, আর সংখ্যা দুটির সমষ্টি চেয়েছিল, মানে সংখ্যা দুটি আমরা এ আর বি ধরেছি, তো এ প্লাস বি মানে সমষ্টি, অর্থাৎ ৪০ হচ্ছে অ্যান্সার, অপশন সি। ঠিক আছে? ৭০ এবং ৮০ এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে? তো ৭০ ৮০ মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে একটা ৭১, একটা ৭৩, আর কি আছে একটা ৭৯ আছে না, বাকি ৭৫ ৭৬ এগুলো তো হবে না, তিনটাই হচ্ছে, অপশন এ হচ্ছে অ্যান্সার। তারপরে ১ ৪ ৭ ১০ ১০০ ১০০ পর্যন্ত এরকম যদি সংখ্যা লেখা থাকে তাহলে এদের যোগফল কত হবে? আচ্ছা দেখো, এটা এরকম যখন থাকবে পরপর, তো এদের যোগফলের সূত্র হচ্ছে n/2 ইন্টু প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা। কিন্তু n এর মানটা কি আমরা বের করতে হবে, আবার nটা জানতে হবে। তো n এর মান বের করার জন্য আমাদের যেটা করতে হবে যে n এর মান আমাদের বের করার জন্য শেষ সংখ্যার সঙ্গে প্রথম সংখ্যাটা বিয়োগ করব। ঠিক আছে? শেষ সংখ্যার সঙ্গে প্রথম সংখ্যাটা কি করব? বিয়োগ করব। তো ১০০ থেকে ১ বাদ দিলে কত? ৯৯। আচ্ছা আমি পুরো সূত্রটা লিখি, যে শেষ সংখ্যার সঙ্গে প্রথম সংখ্যা বিয়োগ করব, এবং নিচে গ্যাপটা কত আছে, এখানে ১ ৪ থেকে ৩ গেলে যাবে, ৪ থেকে ৭ গেলে ৩, ৭ থেকে ১০ গেলে ৩, ৩ করে গ্যাপ আছে, তো নিচে গ্যাপটা লিখব। শুধু ৩ লিখব না, মানে গ্যাপটা মনে রাখবো। ঠিক আছে? যে কোনো অঙ্কতে গ্যাপ আলাদা থাকতে পারে, তো এখানে আমরা ৩ লিখব, প্লাস 1 করব। এটা হচ্ছে এন এর মান বের হবে এখানে। ভালোভাবে বুঝো, এইটুকু বুঝতে হবে। ঠিক আছে? যে ১০০ থেকে মানে শেষ সংখ্যা থেকে প্রথম সংখ্যাটা বিয়োগ করব, আর গ্যাপ দিয়ে ভাগ করব, প্লাস 1 করব। তো এটা কত হবে? ৯৯/৩ প্লাস 1 মানে ৩৩, প্লাস 1 মানে ৩৪। তো এন এর মান হয়ে গেল তাহলে ৩৪/2 গুণিত প্রথম সংখ্যা ১ যোগ শেষ সংখ্যা ১০০। ঠিক আছে? এটা যদি কাটি তো ১৭, তো ১৭ গুণিত ১০১, তো ১০১ দিয়ে গুণ করলে ১৭ হবে। ঠিক আছে? অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে ৩ সেমি এবং ৪ সেমি, আয়তক্ষেত্রের কর্ণ কত? একদম ইজি, আমি একবার শুধু বুঝিয়ে দিই। দেখো, এটা হচ্ছে আয়তক্ষেত্র, এটা দৈর্ঘ্য ৪, এটা প্রস্থ ৩, এটা হচ্ছে কর্ণ। তাহলে আমরা এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, এটা হয়ে গেল লম্ব, আর এটা হয়ে গেল ভূমি, আর এটা হলো অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার সমান কি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? তো অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে ১৬ প্লাস ৯, অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে, আমি শুধু বোঝানোর জন্য তো লিখছি, এত লেখার দরকার নেই, মুখে মুখেই হবে। তাহলে অতিভুজ সমান কত হয়ে যাবে? √২৫ মানে হচ্ছে ৫। ঠিক আছে? তাহলে কর্ণ হয়ে গেল ৫, অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে ১৫ সেমি ও ২০ সেমি, আয়তক্ষেত্রের কর্ণ একই অঙ্ক, তো আমি আর এতটি লিখব না। অতিভুজ স্কোয়ার সমান ২০ স্কোয়ার আর ১৫ স্কোয়ার প্লাস, তো একবারে ডাইরেক্ট লিখে দেবো, ২০ স্কোয়ার প্লাস ১৫ স্কোয়ার, মানে অতিভুজ সমান এটা ডাইরেক্ট, অতিভুজ স্কোয়ার, তো এই স্কোয়ার ছিল, তো স্কোয়ারটা উঠে আমি এখানে ডাইরেক্ট রুট লিখে দিলাম। তাহলে এটা কত হলো? ৪০০ প্লাস ২২৫ সমান হচ্ছে ৬২৫, তো ৬২৫-এর বর্গমূল হচ্ছে ২৫, অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা ২৪ সেমি, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ৫ সেমি, আয়তক্ষেত্রটির প্রস্থ কত? পরিসীমার সূত্র কি? ২ গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান কত বলেছে? ২৪ সেমি। তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান হচ্ছে, তাহলে ২৪কে ২ দিয়ে ভাগ, ১২ সেমি। তো দৈর্ঘ্য যদি ৫ বলে দিয়েছে, তো প্রস্থ সমান কত হবে? তাহলে প্রস্থ সমান হয়ে যাবে ১২ থেকে ৫ বাদ ৭। এত বাচ্চাগুলোর মতো আমাদের করার দরকার নেই, মুখে মুখেই করবে অঙ্ক। ঠিক আছে? ২ ৪ ৬ ৮ এইভাবে ৪৯৬ অবধি আমাদের যোগফল করতে হবে। তো আমি একটু আগের নিয়ম বললাম যে
n/2 গুণিত হ্যাঁ প্রথম সংখ্যা গুণিত গুণিত না, এটা যোগ শেষ সংখ্যা। ঠিক আছে, তো এর মান কীভাবে বের করব? শেষ সংখ্যা থেকে আমাদের প্রথম সংখ্যা বাদ দিয়ে গ্যাপ কত আছে, প্রত্যেকটা গ্যাপ দেখো 2 করে আছে +1, তাই তো? তো এটা 496 থেকে 2 বাদ দিলে কত হবে? 494/2 +1, 494/2 যদি আমরা করি তো 2 247 +1, তার মানে 248। ঠিক আছে, তো এর মান 248 বেরোলো। তো 248/2 গুণিত প্রথম সংখ্যা হচ্ছে 2 যোগ শেষ সংখ্যা হচ্ছে 496, তাই তো? এটা যদি কাটো তো কত হবে? 124 গুণিত এরা যোগ করে নাও 498। আচ্ছা, এটাকে গুণ করলে অ্যান্সার বেরোবে। ঠিক আছে, আমি একটু পরিষ্কার করে দিচ্ছি, এটা গুণটা মনে রাখো 124 গুণিত 498। ঠিক আছে, 498 আর 124 এটা গুণ করতে হতো, তাই তো? গুণ করো, 4 8 32, একক অঙ্কের সবটাতে 2 আছে বাবা, অঙ্ক করতে হবে তাহলে। 4 8 32, 4 9 36, আর 3 39, 4 4 16, 17 18। ঠিক আছে, সরি ভুল হলো নাকি? 4 8 32, 4 9 36, আর 3 39, 4 4 16 আর 3 আছে না, 19 হবে এখানে। তারপরে 8 দিয়ে 16, 9 2 18, 19, 4 2 8, 9, 8 9 4। ঠিক আছে, 2 এটা আমরা করতে পারি, কিন্তু এতটি অঙ্ক করলাম তো গুণের জন্য আর ফালতু দিমাগ কেন লাগাবো, মানে আমরা ডিজিটাল সাম লাগাতে পারি। চলো গুণ করে নিয়েছি, 9 6 15, 9 9 18, 27, এটা হয়ে যাবে 27, আর 9 9 18 19 20 21, আর 4 আর 2 6, 61 752, অপশন এ। ঠিক আছে, 14 নম্বর দেখো, একটি ম্যাচে 7 জন খেলোয়াড়ের রানের গড় হলো 60, প্রথম 6 জন খেলোয়াড়ের রান যথাক্রমে এতটি এতটি এতটি, কতজন খেলোয়াড় সপ্তম খেলোয়াড়ের চেয়ে কম রান করেছে? তো 6 জনের তো বলে দিয়েছে, ঠিক আছে, তো আমাদের সপ্তম জনেরটা বের করতে হবে। তো 7 জনের মোট কত হবে? তাহলে 7 জনের মোট হচ্ছে 6 7 42, মানে 420। ঠিক আছে, এবারে 6 জনের মোট বের করতে হবে, তো 6 জনের মোট তো দেওয়া আছে 125, 50, সবটিকে যোগ করতে হবে। তো এটা আমরা যদি যোগ করি তো 2 6 8 8 16 আর 5 21, এখানে বসাই ডাইরেক্ট, হাতে থাকলো 2, আর 2 5 2 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, আর এখানে হচ্ছে 19, আর সরি হাতে 2 আছে 21, আর এখানে 1 আর 2 3, 311, মানে এটিকে যোগ করলে 311 হচ্ছে। ঠিক আছে, মুখোমুখি করলাম, বুঝতে না পারলে তোমরা যোগ তো করতে পারবে, এত চাপ নেই। তো এটা 7টা সংখ্যার মোট আছে, এখানে 6টা সংখ্যার মোট আছে, এখানে যদি আমরা বিয়োগ করে দিই এটা, তাহলে এটা কি হয়ে যাবে? 7 নম্বর সংখ্যাটা এটা বেরিয়ে যাবে 109। ঠিক আছে, তো 7 নম্বর খেলোয়াড়ের রান হচ্ছে 109। এবার আমাদের চেয়েছে কি যে সপ্তম খেলোয়াড়ের চেয়ে কম রান কতজন করেছে? এটা তো 125, এটা তো হবে না, তো কম কতজন? 109 থেকে কম 1 2 3 4 5 জন করেছে, তো অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, নীল এবং লাল রঙের মোট 30টি টুপি রয়েছে। নীল রঙের টুপির গড় মূল্য 70 টাকা, লাল রঙের টুপির গড় মূল্য 50 টাকা, সব টুপির গড় মূল্য 60 টাকা। লাল রঙের টুপির সংখ্যা কত? দেখো, এটা অনেকভাবে করা যায়, চলো এক্স ধরেই করি, তাহলে বুঝতে পারবে। আমি ধরে নিলাম যে কি চেয়েছে, লাল রঙ না, তো লাল রঙের টুপিটা হচ্ছে এক্স। তো লাল রঙের মোট টুপি 30, মোট টুপি, নীল এবং লাল রঙের মোট টুপি হচ্ছে, সরি, এখানে বলছে লাল রঙের টুপির গড় মূল্য হচ্ছে 50 টাকা। আমি যদি লাল রঙের টুপির সংখ্যা এক্সটি ধরি, তো মোট কত হবে? তাহলে 50 গুণিত এক্স, 50টা টুপি, প্রত্যেকটা টুপির দাম প্রত্যেকটা টুপির দাম 50 টাকা, তো এক্সট্রা টুপির দাম হচ্ছে 50x। ঠিক আছে, আচ্ছা, লাল রঙেরটা যদি 50x হয়, তাহলে বাকিটা কি হবে? 30 মাইনাস এক্স, মানে টোটাল তো 30টা টুপির মধ্যে লাল রঙটা আমরা এক্স ধরেছি, তাহলে নীল রঙটা 30 মাইনাস এক্স হয়ে যাবে, মানে 30 থেকে এক্স মাইনাস করলে যা হবে ওটাই নীল রঙ। আর এদের দাম কত বলেছে? 70, তো এটাকে 70 দিয়ে গুণ করে দাও। বুঝতে পারলে তো? এটা
এখানে এক্সট্রা টুপি, এখানে 30 মাইনাস এক্স টুপি, টোটাল টুপি হচ্ছে 30, ঠিক আছে? এটার 50 দাম, এটা 70কে এটা দিয়ে গুণ করলে এটার দাম বেরোবে। আর তাহলে এটা টোটাল দাম বেরোলো। আর টোটাল দাম আমরা আর একবার বের করতে পারি যে টোটাল 30টা টুপি আর সব টুপির গড় মূল্য হচ্ছে 60 টাকা, তাহলে টোটাল দাম হচ্ছে এটা 30 গুণিত 60। তো এটাও টোটাল দাম, এটাও টোটাল দাম, দুটো সমান। এখান থেকে এক্স এর মান বের করব, ঠিক আছে? তাহলে অ্যান্সার আমরা পেয়ে যাব। তাহলে এটা 50x প্লাস 3 সাথে 2100 মাইনাস 70x সমান এটা হচ্ছে 1800 মাইনাস 20x, মানে 70 থেকে 50 বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? 20x সমান এটা 2100টা এবারে এসে মাইনাস হয়ে যাবে, তো মাইনাস অ্যান্সার হয়ে যাবে কত? 2100 থেকে 1800 বাদ মানে 300, মাইনাস মাইনাস কেটে দাও। তাহলে 20x সমান যদি 300 হয় তো x সমান তাহলে কত হবে? 15। অপশন বি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? 350-এর 40% এবং 600-এর 20%-এর মান কত? তো 350-এর 40% মানে কত? 4 35-এ কত? 35 140। আর 600 এর 20%, 600-র 20% যদি আমরা বের করি তাহলে দুটো শূন্য কেটে দাও, 6 দিয়ে 12 120। কী বলছে? এদের যোগ করতে হবে, এদের যোগ করে নাও। তো এদের যোগ করলে কত হবে? 0 4 2 6 260। অপশন বি হচ্ছে অ্যান্সার, ওকে। একটি দ্রব্যের বিক্রয় মূল্য 4400 টাকা, লাভের পরিমাণ 400 টাকা, তো লাভের শতাংশ কত? তো আমাদের ক্রয় মূল্য বের করব, তাহলে লাভের শতাংশ বের করতে পারবো। বিক্রয় মূল্য যদি 4400 হয় আর লাভ যদি 400 হয়, তাহলে এদের ক্রয় মূল্য হবে কত? বিক্রয় মূল্য থেকে লাভটা বাদ দিয়ে দাও, অর্থাৎ 4000 টাকা। মানে 4000 টাকার জিনিস কিনেছে, 400 টাকা লাভে বিক্রি করছে, তখন বিক্রি হচ্ছে 4400 টাকায়। আশা করি বুঝতে পেরে গেছো। তাহলে 4000 টাকা ক্রয় মূল্য, লাভের শতাংশ আমরা কীভাবে বের করবো? নিচে ক্রয় মূল্য আর উপরে লাভ, শতাংশ বের করার জন্য 100 দিয়ে গুণ করে দেবো, বাস এটাই লাভের শতাংশ, ঠিক আছে? তো দুটো শূন্য কেটে যাবে, একটা শূন্য কেটে দাও, 4 10 40, তো 10% লাভ। অপশন বি হচ্ছে অ্যান্সার, ওকে। 15 জন লোক একটি কাজ 40 দিনে শেষ করতে পারে, কতজন লোক একই কাজের 1/2 অংশ মানে হাফ 20 দিনে শেষ করতে পারবে? তো আমরা হাফটা পরে করছি, আগে ফুল কাজ করাই। তো 15 জন লোক ধরো 40 দিনে শেষ করছে, তো 20 জন লোক এক্স দিনে শেষ করবে। 20 দিনে এক্স জন লোক কাজ করবে। এটা যে এক্সট্রা ধরে নিলাম জন, ঠিক আছে? 20 দিনটা দেওয়া রয়েছে, তো এক্সের মান বের করে নাও এখানে, বুঝতে পারলে তো? 15 জন লোক 40 দিনে, তো 20 দিনে এক্স জন লোক সমান, একটাই কাজ যেহেতু, তো সমান দিয়ে দিলাম, এখানে এক্সের মান বের করো। এ সমানের এবার উপরে কেটে দাও, এটা 2, তাহলে 15 দিয়ে 30, এক্সের মান হয়ে গেল 30। তার মানে এক্স জন 20 জন লোক 20 দিনে 30 জন লোক কাজ করবে, ঠিক আছে? এক্সের মান আমরা 30 পেয়ে গেছি, তো 20 দিনে 30 জন লোক কাজ করবে, কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ করালাম, তো আমাদের হাফ কাজ করতে হবে। তো 20 দিনে যদি হাফ কাজ করাই তো লোক হাফ হয়ে যাবে, অর্থাৎ 15 জন লোক লাগবে। অপশন এ, বুঝতে পারলে তো? এটা মোট কাজ 15 গুণিত 40, আর এটাও একটা মোট কাজ, 20 দিনে এক্স জন লোক লাগবে। এখান থেকে এক্সের মান পেলাম আমরা 30, তার মানে লোকের সংখ্যা পেয়ে গেলাম 30, অর্থাৎ 20 দিনে 30 জন লোক কাজ করতে হবে, ঠিক আছে? কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ করার দরকার নেই, হাফ লাগবে। তো 20 দিনেই কাজ করবো যেহেতু, তো লোকটাকে আমরা হাফ করে দেবো, তাহলে হাফ কাজ 20 দিনে শেষ হয়ে যাবে, অর্থাৎ 15 জন লোক লাগবে, ওকে। এম এবং আর একটি কাজ 8 দিনে করতে পারে, আর এবং পি একত্রে একই কাজ। আচ্ছা, এখন বসাই আগে। এম প্লাস আর হচ্ছে 8 দিনে, আর প্লাস পি হচ্ছে 6 দিনে, আর পি প্লাস এম হচ্ছে 12 দিনে। মোট কাজ কত এটা বের করা আগে। মোট কাজ হচ্ছে, এটা লসাগু মানে 24, 3 8 24, 4 6 24, আর 12 2 24 ভাগ করে নিলাম, তাহলে এটি ক্ষমতা পেয়ে গেলাম। এবারে এখানে দেখো সবটা কিন্তু এখানে ডাবল ডাবল আছে, হ্যাঁ? তো এইভাবে আমরা লিখতে পারি এম প্লাস আর প্লাস আর প্লাস পি প্লাস পি প্লাস এম, মানে সবটাকে এখানে যোগ করলে এটি যোগ করে নাও, 3 4 7 2 9 সমান হচ্ছে 9। তো এবার দেখো এখানে সবটা ডাবল আছে, আমরা 2 কমন নিয়ে নাও, 2 কমন নিলে এটা কি হয়ে যাবে? এম প্লাস আর প্লাস পি, মানে এম ডাবল আছে আর ডাবল আছে, তাই 2 কমন নিলাম, সমান 9।
আচ্ছা নিচে লেখা হচ্ছে না, উপরে লিখি, ঠিক আছে? তাহলে এম প্লাস আর প্লাস পি সমান হচ্ছে 9/2। তার মানে এটা কী বেরোলো যে এম আর পি যদি একসঙ্গে ওরা কাজ করে তো 9/2 দিনে কাজটা করবে, ঠিক আছে? এবার এখানে একটা জিনিস মুছে গেছে, অঙ্কতে 3 দিন লেখা ছিল, ওটা আমি নিচে লিখি, ঠিক আছে? এম প্লাস আর প্লাস পি সমান হচ্ছে 9/2। তো ওরা একদিনে 9/2 কাজ করবে। এবারে এখানে বলছে একটি কাজ করলে, একত্রে তারা কাজ করলে 3 দিনে কাজের কত অংশ করতে পারবে। তাই একদিনে 9/2 করছে, তো 3 দিনে কত হবে তাহলে? 27/2 হবে, 27/2 কাজ করবে। কিন্তু কাজের কত অংশ, মানে 24টা কাজের 27/2 কত অংশ, ঠিক আছে? তো এই 24টা কাজের মধ্যে 27/2 এটা কত অংশ আমাদের বের করতে হবে। তো এটা বের করার জন্য আমরা 2টাকে একবারে ডাইরেক্ট নিচে লিখতে পারি, ওখানে উপরে তো লিখছি নিচে, এখানে আমরা ডাইরেক্ট এখানেই লিখতে পারি, ঠিক আছে? তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে? 27/48, ঠিক আছে? আর 27/48কে আমরা যদি 3 দিয়ে কাটি তো এটা 3 9, আর এটা হচ্ছে 3 16, তাহলে 9/16 হচ্ছে অ্যান্সার, অপশন বি। ওকে, তারপরে আজকে লাস্ট অঙ্ক, একটি বিদ্যালয়ে মোট 360 জন শিক্ষার্থী রয়েছে, ছাত্রছাত্রীর অনুপাত 3 আর 5, বিদ্যালয়ে আরও 30 জন ভর্তি হলো, এখন বিদ্যালয়ে মোট ছাত্র সংখ্যা কত? দেখো 360 জনের মধ্যে ছাত্র হচ্ছিল কত? আচ্ছা এটা মোট অনুপাতটা নিতে লিখতে হবে, 5 আর 3 যোগ করে, ঠিক আছে? 8। তো ছাত্র অনুপাত এটা আর ছাত্রী অনুপাত এটা, তো ছাত্র কত হচ্ছিল এখানে? এটা যদি 8 দিয়ে কাটি তো 8 4 8 32, 5 8 40, মানে 45। তাহলে 3 45-এ কত? 135। তো 360 জনের মধ্যে ছাত্রের সংখ্যা হচ্ছে 135, এই যে এই অনুপাত থেকে আমরা বের করলাম, ঠিক আছে? এবার বলছে আরও বিদ্যালয়ে 30 জন ছাত্র ভর্তি হলো, তো 30 জন ভর্তি আরও করে দাও, তাহলে টোটাল কত হয়ে গেল? 165 জন। তো বলছে মোট ছাত্রের সংখ্যা কত? 165, অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ।